ওকে, হোমওয়ার্কটি কি ছিল? প্রবলেম 1 এর স্যার বিসি বিসি আর বি আর সেটের শুধু এ। এ স্যার ওই জার্নাল এন্ট্রিজ আচ্ছা, অ্যাডজাস্টিং এন্ট্রিজ। জি জি। তো বিসি কে কে করেছো? একজন দেখাও তো। স্যার ওইখানে শুধু স্যার বি করেছি স্যার, সি করি নাই। বি করেছো? জি স্যার। আচ্ছা, দেখাবো স্যার? দেখাও। আমি বিসি দুইটাই করছি স্যার। বিতে কি ছিল? বিতে ছিল স্যার লেজার ছিল, আর সিতে ছিল তারপর স্যার ট্রায়াল ব্যালেন্স ছিল। ট্রায়াল ব্যালেন্স মিলেছে? জি স্যার। বইয়ের পাশে যে আনসার লেখা থাকে ওর সাথে মিলছে? জি স্যার। আচ্ছা, তাহলে তো ঠিক আছে। জি স্যার, এগুলো করছি স্যার। তোমার ট্রায়াল ব্যালেন্স মিলেছে? স্যার ওটা করি নাই স্যার, ওটা ঘর শখ ছিলাম স্যার, করতে পারি নাই স্যার। আচ্ছা, আর বি সেটের যে এ নাম্বার 1 এর এ, এই যে স্যার, এটা স্যার। এখানে রিকোয়ারমেন্ট কি ছিল? অ্যাডজাস্টিং এন্ট্রি? জি স্যার। সবগুলি করেছো এখানে? জি স্যার। কয়টা এন্ট্রি ছিল? জি স্যার। এন্ট্রি কয়টা ছিল? স্যার প্রথমটা স্যার 7টা স্যার। আচ্ছা, আব্দুর রহিম, আব্দুর রহিম শুনতে পাচ্ছ? আব্দুর রহিম, সিফাতুল্লাহ, সিফাতুল্লাহ করনি? স্যার স্যার করনি? স্যার আমি করছি স্যার, কিন্তু আমি এখন দেখাতে পারবো না, আমি বাইরে স্যার। আচ্ছা, কি কি কোনটা কোনটা করেছো? জি স্যার। সবগুলি করেছো? না স্যার, সবগুলো করিনি স্যার। আচ্ছা, এই যে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলি করেছো? অ্যাডজাস্টিং ইন্টিগ্রেট করছি। জি স্যার। আর আর অন্যগুলো লেজারে করিনি। পোস্টিং, ট্রায়াল ব্যালেন্স, বিসি, না এটা স্যার, ওটা ওগুলো করিনি করনি? স্যার। না স্যার। ওকে, আমাদের একটি চ্যাপ্টার ফাইনালের সিলেবাসে একটি বাকি আছে, ওইটা আজকে শেষ করব। তাহলে মোটামুটি সিলেবাস শেষ। এরপরে আরো একটা দুইটা ক্লাস পেলে ওগুলি আমরা রিভিউ করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি দ্য চ্যাপ্টার 6 অফ দিস বুক। চ্যাপ্টার 6 বই যাদের আছে তারা বের করতে পারো। আর চ্যাপ্টার 6? জি, চ্যাপ্টার 6 এর নাম কি? স্যার বের করতেছি স্যার। Inventories. The name of the chapter is inventories, and in this chapter we will discuss about how to classify inventory and inventory quantities, then accounting for inventories, what are the different method of calculating inventories. So this will be discussed in this chapter. So I think already you have some idea about inventories. Inventory বলতে আমরা কি বুঝি সবার আইডিয়া থাকার কথা, জানো না সবাই? ইনভেন্টরি কি? ইনভেন্টরি ইজ দ্য স্টক অফ গুডস। এক কথায় যদি আমরা বলি ইনভেন্টরি বলতে স্টক অফ গুডস। শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। আমরা স্টক করে রাখি গুডস,
after purchasing or after finished goods. So these are the inventories. এখন এক কথায় আমরা বলছি ইনভেন্টরি, মার্চেন্ডাইজিং কোম্পানি, আর একটা হলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি। মার্চেন্ডাইজিং কোম্পানি কারা? হু আর পারচেজিং অ্যান্ড সেলিং। এদের কাজ হলো শুধু কি করবে, পারচেজ করবে এবং সেল করবে। মনে করো এই যে ফ্যাশন হাউস, কিছু দোকান থাকে, এরা কি করে, শার্ট কিনে নিয়ে আসে, পাঞ্জাবি কিনে নিয়ে আসে, তারপরে সেগুলি বিক্রি করে। ওরা নিজেরা তৈরি করে না, এরা হলো মার্চেন্ডাইজিং কোম্পানি। তো এই যে কোম্পানিগুলি সকল প্রোডাক্টের ক্ষেত্রে, সো হু আর নট ম্যানুফ্যাকচারিং, they are just purchasing and keeping in stock and sell it out. They are the merchandising company and their main focus point is buying and selling of goods. So যেহেতু যখন তারা কিনে তখন স্টক হিসেবে থাকে, সেল করে দেয়, স্টক আউট হয়ে যায়, তখন আবার কিনে, এবং স্টক আউট হওয়ার আগেই তারা অর্ডার দেয়, তখন আবার আসে। তো বিভিন্ন সময় কিনে, দ্য রেট শুড বি ডিফারেন্ট, কারণ ইট ডিপেন্ডস অন দ্য মার্কেট প্রাইস। আমরা দেখি কোনো কিছু কিনতে গেলে তখন তো মার্কেটে দেওয়া রেট ফিক্সড থাকে না, এটা এক এক সময় এক এক রকম থাকে, কখনো বেশি থাকে, কখনো কম থাকে। তার মানে যদিও সেম প্রোডাক্ট দে আর পারচেজিং ওভার টাইম, বাট কখনো কখনো দেখা যায় দ্য রেট ইজ ডিফারেন্ট। ওয়াই? বিকজ দ্য মার্কেট প্রাইস ফ্লাকচুয়েট। আজকে যে অর্ডারটি দিল সেখানে যে রেট থাকলো, এক মাস পরে যে অর্ডার দিল সেখানে হয়তো রেট বেড়ে যেতে পারে, নেক্সট মান্থে আবার যে অর্ডার দিল সেখানে হয়তো রেট কমে যেতে পারে, কিন্তু প্রোডাক্ট কিন্তু সেম। এ কারণে তাদের যে স্টকগুলি থাকে, এই স্টকের মধ্যে আমরা দেখি বিভিন্ন সময় যেহেতু এগুলি কেনা হয়েছে, এগুলি রেট বিভিন্ন থাকে। তো when they are going to record in accounting, they need to calculate all in different rates. কারণ তারা যখন অ্যাকাউন্টিং করবে তখন তো রেটগুলি আবার ডিফারেন্ট শো করতে হবে, সবগুলি তার সেম রেটে অ্যাকাউন্টিং বা রেকর্ড করতে পারবে না। আবার যখন সে কি করবে, এগুলি সেল করে দিবে, তখন কোনগুলি আগে সেল করবে, কোনগুলি পরে সেল করবে, সেটি একটি বিষয়, কারণ বিভিন্ন রেটে কেনা হয়েছে বিভিন্ন সময়ে। তো হতে পারে যেগুলি আগে কেনা হয়েছে সেগুলি আগে সেল করা হবে, অথবা যেগুলি পরে কেনা হয়েছে সেগুলি আগে সেল করা হবে। তো এরকম বিভিন্ন মেথডের মাধ্যমে এগুলি স্টক আউট হয় বা সেল হয়। সেলিং এর সময় যখন আবার এটা রেকর্ড করা হয় সেলিং প্রাইস, তখন এটি কোন রেটের কত প্রাইসে কেনা হয়েছিল এবং সেটি এখন কত দামে বিক্রি হচ্ছে, এই যাবতীয় বিষয়গুলি এখানে নোট করতে হয় বা রেকর্ড করতে হয়। তো এই কারণে আমরা দেখলাম যে দুই রকমের কোম্পানি রয়েছে। দুই রকমের কোম্পানি কি কি? একটি হলো মার্চেন্ডাইজিং কোম্পানি, আর একটি হলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি। Merchandising company deals with purchasing and selling of stock of goods or inventory, and manufacturing company they are mainly focus on purchasing raw materials, then go for production and make the finished goods, and after producing the finished goods they go for sale. তার মানে যারা র মেটেরিয়ালস কিনে প্রোডাকশন করবে, ফিনিশড হবে, সেল করবে, এই পুরো প্রসেসের সাথে যারা জড়িত, দে আর দ্য ম্যানুফ্যাকচারিং ফার্ম আর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আর যারা এগুলি করবে না, শুধু দে উইল পারচেজ ইনভেন্টরি অ্যান্ড সেল ইনভেন্টরি, তারা হলো মার্চেন্ডাইজিং কোম্পানি। ওকে, তো আমরা এখানে মূলত মার্চেন্ডাইজিং কোম্পানি এরা কিভাবে এগুলি রেকর্ড করে সেটি ফোকাস করব। স্যার এটা কয় নাম্বার অধ্যায় একটু বলবেন স্যার? চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6। ওকে স্যার। ফিজিক্যাল ইনভেন্টরি টেকেন ফর টু রিজন। ইনভেন্টরি কত, কোয়ান্টিটি কত, কি পরিমাণ স্টকে আছে। তো সেক্ষেত্রে আমরা দুইটা সিস্টেম এগুলি মেজার করা চাই। দুইটা সিস্টেম বলতে কি কি? পারপিচুয়াল সিস্টেম আর হলো পিরিয়ডিক সিস্টেম। পারপিচুয়াল সিস্টেমে কি দেখা হয়? চেক অ্যাকিউরেসি অফ ইনভেন্টরি রেকর্ড, আমরা রেকর্ড ঠিকমতো করলাম কিনা অ্যাকিউরেসি চেক করা হয়।
Then determine amount of inventory lost due to wastage, raw materials, shoplifting or employee theft. কত আমরা কিনলাম সেটা প্রপারলি রেকর্ড করা হলো কিনা, তাহলে টোটাল অ্যামাউন্ট আমরা জানলাম এখান থেকে। যদি অ্যাকিউরেসি থাকে, কোনো ভুল না থাকে, তারপরে দেখবো যে কোনো ওয়েস্টেজ আছে কিনা, চুরি হয়েছে কিনা, বা তোমার শিফটিং এর সময় কোনো নষ্ট এরকমের হয়েছে কিনা। যদি কিছু হয় সেগুলি বাদ দিয়ে দিই, বাকি যেটা থাকে সেটাই হলো আমাদের অ্যামাউন্ট অফ ইনভেন্টরি, হলো পারপিচুয়াল সিস্টেম। আর পিরিয়ডিক সিস্টেমে আমরা কি করি, ডিটারমাইন দ্য ইনভেন্টরি অন হ্যান্ড, কি পরিমাণ হাতে আছে, and determine the cost of goods sold for the period, এই সময়ে আমাদের কস্ট অফ গুডস সোল্ড কত। তো যেটা আমাদের হ্যান্ডে আছে, এত টাকার ইনভেন্টরি কিনেছিলাম, হাতে আছে আমাদের এত, তাহলে বাকিটা খরচ, কস্ট অফ গুডস সোল্ড। ইউ গট দি পয়েন্ট। সাপ্লাই কিনেছিলাম 1 লাখ, এন্ড অফ দ্য মান্থ দেখা গেলো আছে কত, 40,000, তাহলে আমরা ইজিলি বলতে পারি এক্সপেন্ডিচার কত, 60। তো এটা হলো পিরিয়ডিক সিস্টেমে আমরা এভাবে হিসাব করি। আর পারপিচুয়াল সিস্টেমে সেখানে তো যে কিনে নিলাম এটা চলতে আছে, যদি কোনো নষ্ট হয় সেটা আমরা রেকর্ড করি, আর নষ্ট না হলে তো টোটাল যা কিনেছি সেটাই ছিল। তো ফিজিক্যাল ইনভেন্টরি টেকিং এর ক্ষেত্রে আমরা দেখব when the business is closed or business is slow at the end of the accounting period, আমাদের হাতে কত আছে। Counting, weighing or measuring each kind of inventory on hand, হাতে কি পরিমাণ আছে, এটা কিভাবে বোঝা যায় বা কখন আমরা এটা করে থাকি, at the end of accounting period, যেটা একটু আগে আমরা एग्जांपल দিলাম। গুডস এর ওনারশিপ ডিপেন্ড করে, মানে আমরা যে কিনলাম, গুডস কিনলাম, এই গুডস কেনার সাথে সাথেই কি আমার, ইট ডিপেন্ডস করে যে গুডস ইন ট্রানজিট, মানে এটা এখনো আমার হাতে পৌঁছায়নি, কিনলাম মানে কি অর্ডার দিলাম, সে আমাকে পাঠাবে, আমার হাতে পৌঁছবে। তো এখানে দুটি বিষয়, সেটা হলো পারচেজ গুডস নট ইয়েট রিসিভড, গুড কিনেছি নট ইয়েট রিসিভড, এখনো হাতে আসেনি বা পৌঁছায়নি। অথবা আরেকটি হলো সোল্ড গুডস নট ইয়েট ডেলিভার্ড, বিক্রি করেছি এখনো ডেলিভারি দেইনি। Goods in transit should be included in the inventory of the company that has legal title to the goods. Legal title is determined by the terms of sale. তাহলে আমরা কি বুঝলাম, ট্রানজিট, ট্রানজিট বলতে কি, কিনেছি হাতে পৌঁছায়নি, অথবা বিক্রি করেছি ডেলিভারি দেয়নি। আচ্ছা, এই ধরনের যে গুডসগুলি, it should be included in the inventory of the company that has legal title to the goods. Inventory of the company that has legal title to the goods, and legal title determined by the terms of sale. Legal title টা কি এখানে, যদি এরকম হয় টার্মস অফ সেল, মানে বিক্রির সময় উল্লেখ থাকে যে সেল করে দিলাম, এখন কবে আপনি হাতে পাবেন সেটা আপনার বিষয় বা সময় সাপেক্ষ বিষয়, সেল করে দিলাম এখন গুডস আপনার, এটা হলো এক ধরনের। আরেকটি হলো আপনার হাতে যখন পৌঁছাবে তখন আপনার। তো এই যে টার্মস অফ সেল এর উপর ডিপেন্ড করে যে গুডস ইনভেন্টরি আমি ক্যালকুলেট করব কিনা। মনে করো দেখবে যে দেয়ার আর সাম ম্যানুফ্যাকচারিং ফার্ম, তারা কি করে, তারা এই যে দোকানে দোকানে গুডস ডেলিভারি দিয়ে যায়, অর্ডার দেওয়া হয়, গুডস দোকানে ডেলিভারি দিয়ে দিই। এখন অর্ডার দিলা তুমি 1 সপ্তাহ আগে, তোমার দোকানে যখন ডেলিভারি দিল তখনই টাইটেলটা তোমার, এর আগে এটা নষ্ট হোক যাই হোক এটা তো ডেলিভারি ম্যান আমার কোম্পানির লাগবে, এটা এক ধরনের। তো এখানে টার্মস অফ সেল হলো যে তুমি হাতে পাবে, তোমার দোকানে এসে দিয়ে যাবে, এরপরে প্রোডাক্ট তোমার।
আবার কখনো কখনো কি হয় যে অর্ডার দিয়েছো গুডস, তারা তোমাকে আবার রিসিভ করেছে অর্ডার, সেল করে দিয়েছে, তুমি জানো যে হ্যাঁ সেল হয়েছে, রেকর্ড করে দিল, তুমিও অ্যাকাউন্টিং রেকর্ড করলে, এখনো হাতে পাওনি কিন্তু তুমি কিনে ফেলছো। তো এরকমও হয়ে থাকে। তো এটা ডিপেন্ড করে কিসের উপর? টার্মস অফ সেলস অ্যান্ড লিগ্যাল টাইটেল টু দ্য গুডস, এর উপরে ডিপেন্ড করবে যে এই গুডস কার ইনভেন্টরিতে থাকবে। সেলার যে সেল করলো সে কি তার অ্যাকাউন্টে দেখাবে ট্রানজিট গুডসগুলি, আর নাকি যে বায়ার সে তার অ্যাকাউন্টে দেখাবে, এটা ডিপেন্ড করবে লিগ্যাল টাইটেল অফ দ্য গুডস। এখানে কি দেখানো আছে দেখো, ownership of the goods passes to the buyer when the public carrier accept the goods from the seller। মানে কি? কোম্পানি ডেলিভারি দিয়ে দিল কার কাছে? হ্যাঁ ক্যারিয়ারের কাছে, মানে কুরিয়ার মনে করো, বা ডেলিভারি দেওয়া হয়ে যাবে, কোম্পানি দিয়ে দিল ওদের হাতে, এখন থেকে বায়ারের। এটা হলো একটা। পরে দেখানো আছে এফওবি ডেস্টিনেশন। Ownership of the goods remains with the seller until the goods reach the buyer। দুই রকমের সিস্টেমই আছে, একটা বলে এফওবি শিপিং পয়েন্ট আর একটা বলে এফওবি ডেস্টিনেশন। জাস্ট আমরা দুইটার মধ্যে পার্থক্য জানলাম, এফওবি শিপিং পয়েন্ট কি আর ডেস্টিনেশন। আচ্ছা, তো এখানে একটা কনসেপ্ট চেক আমরা দেখি কি বুঝলাম এতক্ষণ। গুডস ইন ট্রানজিট শুড বি ইনক্লুডেড ইন দ্য ইনভেন্টরি অফ দ্য বায়ার। কখন? কোনটার ক্ষেত্রে হবে? ডেস্টিনেশন না শিপিং পয়েন্ট? শিপিং পয়েন্ট। এই যে একটু এইমাত্র দেখে আসলাম না আমরা, এই যে আবার দেখো, ownership of the goods passes to the buyer when the public carrier accept the goods from the seller। এক্ষেত্রে খরচ কে দিবে? ফ্রেট কস্ট মানে পরিবহন খরচ কে দিবে? হ্যাঁ বায়ার, কারণ ওদের হাতে তুলে দিলেই তো গুডস তার। আর যখন বায়ারের কাছে দিবে, তার হাতে পৌঁছবে এফওবি ডেস্টিনেশন, তখন সেলার ফ্রেট কস্ট দিবে। এক্সাম্পল হিসেবে কি বললাম, যে ওই যে মনে করো মুদির দোকানে দেখবে যে ডেলিভারি ভ্যান কোম্পানির প্রোডাক্ট দিয়ে যায়, এখন এই ডেলিভারি ভ্যানের খরচ, পরিবহন খরচ কে দিবে? কে দেয়? বলো কে দেয়? কোম্পানি দেয় স্যার। কোম্পানি দিবে, কারণ ওটা কোম্পানির ভ্যান, তারা এটা এসে দোকানে দোকানে ডেলিভারি দিয়ে দেবে। এটা হলো এফওবি ডেস্টিনেশন। আর চারটা আর মনে করো তুমি দারাজ থেকে প্রোডাক্ট কিনেছো, দারাজ থেকে প্রোডাক্ট কিনলে কি হবে? যখন সেলার এটি দারাজের হাতে তুলে দিল, মানে কি কুরিয়ারের হাতে তুলে দিল, তখন থেকে প্রোডাক্ট তোমার। তাহলে এর পরিবহন খরচ কে দিবে? মানে শিপিং কস্ট কে দিবে? কোম্পানি স্যার। আমরা দিব স্যার। কোম্পানি দিবে কেন? বায়ার দিবে, মানে তুমি দিবে। আমি হ্যাঁ, দারাজ থেকে প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ অ্যাড করা থাকে না ওর সাথে? জি জি স্যার। স্যার। হ্যাঁ তাহলে কে দিল ওই ডেলিভারি খরচ? স্যার তাহলে আমি স্যার। বায়ার দিল না? হ্যাঁ জি বায়ার। স্যার ভাইয়া। তাহলে এটা হলো এফওবি শিপিং পয়েন্ট।
আর কোম্পানির প্রোডাক্ট বা গুডস এটা দোকানে শিপমেন্ট দিয়ে গেল, অর্ডার দিল এবং পরে এসে দিয়ে গেল, এখানে ডেলিভারি খরচ কে দিয়েছে? কোম্পানির গাড়িতে দিয়ে গেছে, তো কোম্পানি জানে, ও তো দোকানের মালিক, তো সে প্রোডাক্ট রিসিভ করেছে এবং প্রোডাক্টের যে দাম হয় সেটা পেমেন্ট করেছে। মানে কথাটা কি বুঝলেন স্যার? মানে কোম্পানির গাড়িতে কোম্পানি পণ্যটা তার কাস্টমার কাছে পৌঁছে দিছে, মানে বাইরের কাছে পৌঁছে দিছে। খরচ কে দিবে? তাহলে তো স্যার কোম্পানির খরচ। কোম্পানির খরচ স্যার, কোম্পানির গাড়িতে গেলে তো স্যার এটা কোম্পানির খরচ। এটাকে বলে এফওবি ডেস্টিনেশন, বুঝছো? বাইরের কাছে পৌঁছে দেওয়া হবে, খরচ কোম্পানির। তুমি চায়না থেকে ইম্পোর্ট করবে মনে করো, এখন যদি এরকম হয় ওই চাইনিজ কোম্পানি তোমার হাতে প্রোডাক্ট পৌঁছে দিবে, পরিবহন খরচ তার, এটা হলো এফওবি ডেস্টিনেশন। এবার বুঝছো? জি স্যার। আর যদি এরকম হয় পরিবহন খরচ তোমার, নষ্ট হোক যাই হোক তোমার, তখন হবে এফওবি শিপিং পয়েন্ট। ইনভেন্টরি কস্টিং এ আসি এবার। Inventory is accounted for at cost. Inventory costing এর ক্ষেত্রে cost includes all expenditures necessary to acquire goods and place them in a condition ready for sale. আমরা কিনলাম, কেনার যে টোটাল খরচ সেটাই হলো cost of inventory. Unit costs are applied to quantities to determine the total cost of inventory and the cost of goods sold using the following costing method. স্যার এটা কি কাইসের কালচার বই আপনি যেটা থেকে পড়াচ্ছেন স্যার? জি, স্যার আপনার মানে এই লেখার সাথে আমাদের বইয়ের লেখা কোনো মিল আসতেছে না স্যার। এই যে যেমন আপনার পয়েন্ট গুলো দিচ্ছেন এগুলো বইয়ের মধ্যে নাই স্যার। এটা তো আমি বই থেকে দেখাচ্ছি না, এটা তো স্লাইড থেকে দেখাচ্ছি। সরি স্যার। এগুলি আছে, না স্যার এগুলি বইয়ের মধ্যে বইয়ে আছে, বইয়ের মধ্যে পাচ্ছি না স্যার, এর বইয়ে জন্য। আছে কিন্তু এইভাবে তো নাই, এটা তো স্লাইড, এটা তো বইয়ের পেজ না। বইয়ের পেজ বের করলে ওখানে আবার মিলবে, কিন্তু তুমি বইয়ের মধ্যে পাবে ইনভেন্টরি কস্টিং। হ্যাঁ ইনভেন্টরি কস্টিং পাইছি, কিন্তু লেখাগুলো মিলতেছে না তো স্যার। লেখা তো মিলবে না, তোমার হ্যাঁ। টপিক গুলি মিলবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, অ্যাভারেজ কস্ট, এগুলি আছে দেখো, এগুলো আছে স্যার, দেখছি। ওটা পেলেই হবে। একটা এক্সাম্পল দেখি ইনভেন্টরি কস্টিং এর। Crevates TV company purchases 3 identical 50-inch TV on different date at cost 700, 750, 800. During the year, Crevates sold 2 sets at 1200 each. These facts are summarized below. আচ্ছা, এদের কাজ কি? কোম্পানি কি করে? টিভি কিনে আর বেচে। তাহলে কোন ধরনের কোম্পানি সে? ইলেকট্রিক স্যার। মার্চেন্ডাইজিং না ম্যানুফ্যাকচারিং? আর মার্চেন্ডাইজিং। মার্চেন্ডাইজিং। জি, যেহেতু কিনে আর বেচে, আগেই তো বললাম। তো এখন সে কি কি কিনলো? টিভি কিনলো, এবং এ তো বিভিন্ন সময় কিনেছে। রেট কত? তিনটা রেট দেখো। ফেব্রুয়ারি 3, মানে সামারি দেয়া আছে বক্সের মধ্যে, দেখো। ফেব্রুয়ারি 3, 1 টিভি at the rate of $700. মার্চের 5, 1 টিভি at the rate of 750. May 22, 1 টিভি at 800. বুঝছো? জি স্যার। স্যার আচ্ছা, এগুলি হলো সে কিনেছে বিভিন্ন রেটে। এরপরে সে বিক্রি করেছে কত? জুনের 1 তারিখ 2টা টিভি বিক্রি করেছে। কত করে বিক্রি করেছে?
1200 1200 ইচ 1200 করে সেল করেছে, ঠিক আছে? স্যার তাহলে দুইটা বিক্রি করেছে কত টাকায়? 2400 2400 টাকায়। তাহলে দুইটার কস্ট কত ছিল? স্যার 1200 দুইটা হলো সেলিং প্রাইস 1200, কিন্তু কিনতে দুইটা খরচ হয়েছিল কত? স্যার এক একটা তো এক একটা প্রাইস। হ্যাঁ, তাহলে এইটাই তো সমস্যা, এক একটার এক একটা প্রাইস। এই কারণে সে কস্টিংটা কিভাবে করবে, এখন সেটা বলা আছে যে দুইভাবে তিনভাবে করা যায়, তিনটা উপায় আছে। সেটা কি? প্রথমে কিনেছি ফেব্রুয়ারি মার্চ মে, সিরিয়ালি যদি আসি তাহলে প্রথম দুইটা নেই 7 আর 750, তাহলে টোটাল কত হয়? 1450 স্যার। 1450। এটা একটা সিস্টেম। আর যদি আমরা নিচের দিক থেকে নেই 800 আর 750, মানে লাস্টের গুলি নেই, তাহলে কত আসে? 1550 স্যার। হ্যাঁ, 1550। আর যদি আমরা অ্যাভারেজ নেই, জি স্যার। তাহলে তিনটা টিভি কিনেছিলাম, এই তিনটা যোগ করে তুমি 3 দিয়ে ভাগ করে অ্যাভারেজ কত হয় দেখো, কত হয়? তিনটা যোগ করে ভাগ করব স্যার না? 1500 আর 750 কত হয়? 2250 ডিভাইডেড বাই 3, কত হয়? 750 না? 850। জি স্যার। 750। তাহলে এইটা হলো অ্যাভারেজে তিনটা, এক একটা পরে 750 অ্যাভারেজে। তাহলে দুইটা সেল করেছি, এই দুইটার কস্ট কত ছিল? অ্যাভারেজ ধরলে পড়বে 750 করে দুইটা, তাহলে 1500। তাহলে 2400 টাকায় বিক্রি করেছি আর 1500 টাকায় কিনেছি, লাভ কত? আর 900। 900। তাহলে এভাবে বের করা যায় অ্যাভারেজে। আর যদি ফার্স্ট ইন ধরি, তাহলে ফার্স্ট ইন হয়েছে কোনটা? ফেব্রুয়ারি 3। তারপরে ইন হয়েছে কোনটা? মার্চ 5 মার্চের 5। তাহলে এই দুইটা অ্যাড করলে হয় 1450। তাহলে 1450 যদি 2400 থেকে বাদ দেই তাইলে কত থাকে প্রফিট? 1000 900 950 স্যার। আচ্ছা, তাহলে তো প্রফিট এখন বেড়ে গেল। অ্যাভারেজ ধরলে প্রফিট ছিল 900, আর এই সিস্টেমে ধরলে প্রফিট বেড়ে গেল না? জি স্যার আবার যদি আমরা লাস্ট ইন ধরি, তাহলে লাস্টে কিনেছি কত? 800। এর ইমিডিয়েট আগে কিনেছিলাম 750, টোটাল কত? 1550। 1550 যদি আমরা বাদ দেই 2400 থেকে, কত থাকে? আর 850। 850 স্যার। কিন্তু এবার প্রফিট আরো কমে গেল। তাহলে আমরা দেখি প্রফিট বের করার ক্ষেত্রে মার্চেন্ডাইজিং কোম্পানিতে সিস্টেমের উপর ডিপেন্ড করে প্রফিট কম হবে না বেশি হবে। আমরা যদি অ্যাভারেজ সিস্টেম ধরি সেক্ষেত্রে একরকম আসে, লাস্ট ইন ফার্স্ট আউট ধরি সেক্ষেত্রে একরকম, ফার্স্ট ইন ফার্স্ট আউট ধরি আর এক রকম, 3 রকম হয় না? জি স্যার। স্যার তাহলে প্রফিট এটা ডিপেন্ড করবে কোন সিস্টেমে আমরা ইনভেন্টরি কস্টিংটা করব। 3 ধরনের সিস্টেমই রয়েছে, এটি এক এক কোম্পানি এক এক সিস্টেমে ফলো করে। এবার একটা এক্সাম্পল দেখি। ডেটা ফর হস্টন ইলেকট্রনিক্স অ্যাস্ট্রো কন্ডেন্সার্স কোম্পানির নাম। এখানে তার পারচেজিং এর টোটাল রেকর্ড দেয়া আছে। সে এক মাস না, জানুয়ারি থেকে নভেম্বর কি কি কিনেছে দেখো। জানুয়ারির 1 তারিখ বিগিনিং ইনভেন্টরি কত ছিল? ইউনিট 100, ইউনিট কস্ট 10, টোটাল কস্ট কত? 1000 এপ্রিলের 15 এবারে সে পারচেজ করলো 200 ইউনিট, কত রেটে? 11। তাহলে 200 ইউনিট 11 টাকা করে মাল্টিপ্লাই করো, কত হয়? 2200। আবার অগস্টের 24 আবার কিনেছে কত? 300 ইউনিট, দাম পড়েছে কত? 12, টোটাল খরচ কত? 3300। নভেম্বরের 27 সে আবার কিনলো 400 ইউনিট,
ইউনিট কস্ট 13, টোটাল পড়লো কত? 1200। আচ্ছা 5200। এখন টোটাল ইউনিট যদি অ্যাড করি আমরা কত হয়? 200, 100, 300, 300, 600, 400, 1000। 1000। আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করো। ভাইয়া স্যার অঙ্ক দেখছিল ওদিনকে যেগুলো এসডব্লিউ দিছিল যে ভাই দেখছিল। আমার তো একটু ঢুকতে দেরি হয়েছিল। আচ্ছা আমি স্যারকে বলবো শেষের দিকে। আজকে ইংলিশ ক্লাস আছে ভাইয়া? ওকে, তো আমরা টোটাল ইউনিট কত পেলাম? 1000 স্যার। এই যে এটা অ্যাড করলে 200, 100, 300, 300, 600, 400, 1000। এখন মানে অ্যাকাউন্টিং এর এন্ডিং এ আমরা দেখলাম এন্ডিং ইনভেন্টরি আছে কত? 450। এন্ডিং ইনভেন্টরিটা কোত্থেকে পাওয়া গেছে স্যার? এটা তোমাকে বলে দিয়েছে। প্রথমে বলা দেওয়া হয়েছিল। তোমাকে বলে দিয়েছে যে তুমি এই সময়ে যা যা বিক্রি করেছো, বিক্রি হওয়ার পরে তোমার তো মার্চেন্ডাইজিং কোম্পানি, তুমি কিনো আর বেচো, এটাই তো কাজ। তো তুমি কি কি কিনেছো কোন ডেটে সেগুলি তো উপরে রেকর্ড দেয়া আছে। এরপরে তোমাকে বলে দিল যে এন্ড অফ দ্য ইয়ার অথবা এন্ড অফ দ্য মান্থ তোমার হাতে ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি মানে হাতে কত আছে, সেটি কত আছে? 450। তাহলে তুমি বিক্রি করেছো কত? 1000 স্যার। তাহলে1000। ইউনিট সোল্ড কত? 550। 550। এটা তো বুঝছো? জি স্যার এটা বুঝছি। আচ্ছা, তো এটা হলো টোটাল ইনফরমেশন দেয়া আছে, এটা কিন্তু ম্যাথ সলিউশন না, এটা হলো তোমার প্রবলেম, যে এগুলি তোমাকে বলে দেয়া আছে। আর টোটাল কস্ট এখানে সবগুলি অ্যাড করলে কত হয়? 12000। 12,000। আচ্ছা, এটা তোমাকে দেয়া হলো। আরেকটি ইনফরমেশন, কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করে? বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস ইনভেন্টরি ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করে? বিগিনিং ইনভেন্টরির সাথে, এই যে বিগিনিং ইনভেন্টরির সাথে পারচেজ থেকে মানে টোটাল যেটা হলো মানে 1000, এখান থেকে এন্ডিং ইনভেন্টরি মানে 450, তাহলে এটা ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড মানে কি? এই যে 550 যে এই 550 খরচ কত সেটা আমরা বের করলে ওটাই হলো কস্ট অফ গুডস সোল্ড। এটা তো ইউনিট 550, 550 ইউনিটের একটা কস্ট আছে না? কস্ট কত? কস্ট তো বিভিন্ন রেট আছে, তো সেটা আমরা বের করে দেখব কোন মেথডে কস্ট অফ গুডস সোল্ড কত হয়। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি? যেগুলি আগে কিনেছি সেগুলি বিক্রি করবো আগে। আগে কিনেছি বলতে জানুয়ারি, এটা সবার আগে কিনেছি, তাহলে সেল করার সময় আমরা কোনটা ধরবো? ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে জানুয়ারিটা ফার্স্ট ইন হয়েছে, এটা আগে সেল করব, তারপরে সেল করব এপ্রিল 15টা, তারপরে সেল করব অগস্টে 24। কথা বুঝছো? জি স্যার। এটাকে কি বলে? ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট আউট। আচ্ছা, তাহলে আমরা বিক্রি করেছি কত? 550 ইউনিট, তাই না? জি স্যার। তাহলে ওই মেথডে আসো, প্রথমে বিক্রি করব ফার্স্ট ইন মানে 100 গেল, তাহলে 550 থেকে 100 গেল, থাকলো কত? 450 স্যার। 450। 450। এরপরে আরো 200 ইউনিট, 450 থেকে 200 গেল, থাকলো কত? 250 স্যার। 250। তাহলে এরপরে পরের ইউনিট হলো 300, এই 300 থেকে
আমরা সেল করব 250। স্যার -50 হয়ে থাকবে স্যার। তাহলে এইখানে থাকতেছে আমাদের 300 ইউনিট থেকে কত ইউনিট থাকতেছে? 50। 50 স্যার। আর এখানে থাকতেছে কত? 400 পুরোটাই। 400 400 পুরোটা। তাহলে আমরা যদি এবার যে ইনভেন্টরি এন্ডিং এ যেটা থাকে 450, তাহলে উপর থেকে বিক্রি করে আসলে আমরা দেখি যে এইখানে 50 ইউনিট থাকে যার রেট হলো 12, আর এইখানে 400 ইউনিট থাকে যার রেট হলো 13। 13 তাহলে এইটার রেটে যদি আমরা বের করি তাহলে কস্টিংটা পেয়ে যাব। ওই যে আপনি কি ফোন করে রাখবো? স্যার চলে গেছে ভাইয়া? স্যার কি চলে গেছে? হ্যালো? না ইব্রাহিম ভাই, স্যার ফোনে কথা বলতেছে। ও আচ্ছা। তো আমরা যেটি বললাম, যদি ফার্স্ট ইন ফার্স্ট আউট হয় তাহলে কি করব আমরা এবারে দেখি। জানুয়ারির 1। স্যার এটা কি করবো স্যার? করবো তো। খাতা উঠাবো স্যার? জি, খাতায়? আগে দেখো। আচ্ছা। এন্ডিং ইনভেন্টরি কত? এন্ডিং ইনভেন্টরি তো আমরা হিসাবটা দেখলাম যে লাস্টে থাকে 400 ইউনিট আর তার আগেরটাতে থাকে 50 ইউনিট, তাই বলেছিলাম না আমরা? মনে আছে? হ্যাঁ 450 ইউনিট। হ্যাঁ, তো হ্যাঁ, জি স্যার। 450 ইউনিটের হিসাবটা কি ছিল? লাস্টের যেটা পারচেজ ছিল সেখানে 400 আর তার ইমিডিয়েট আগেরটা থেকে 50, তাই না? 50 স্যার। তাহলে নভেম্বরের জি, স্যার। 27 এ হলো 400, 13 টাকা করে কত? 5200, ঠিক আছে? আর অগস্টের 24-এ 50 ইউনিট থাকে আর 12 টাকা করে 600, তাহলে 450 ইউনিট কত হয়? 5800। এই হিসেবটা বুঝছো কিনা? স্যার এখানে 400 ইউনিটটা তো আমাদের আগে ছিল, 50 ইউনিট ওখান থেকে মাইনাস ছিল স্যার। আর এ 13 আর 12টা স্যার কোত্থেকে আসছে স্যার? ইউনিট ইউনিট। কস্ট। হ্যাঁ এটা কি? এই যে উপরে দেয়া আছে ওইটাই আবার দেখ, ইউনিট কস্ট এখানে সব দেয়া আছে না? আর একটু দাঁড়ান, নভেম্বর 27 কত আছে? নভেম্বর 27 13 আর আগস্ট 24। জি স্যার। আর ওগুলোর সাথে এগুলো আছে। জি স্যার এখন ঠিক এখন আছে তোমরা স্যার। বলো এখান থেকে এই যে 400 আর এখানে 300 থেকে 50 নিলাম কেন?
13 টাকা করে 400 ইউনিট আর এই 12 টাকা করে এখানে 50 ইউনিট নিয়ে আমরা 450 ইউনিট নিলাম কেন? এটা কারণটা বলো। বলো, কে বলবে? বুঝো নাই? না স্যার, বুঝি নাই স্যার। তাহলে স্যার, আবার এটা কি- শুনো, আবার শুনো। তোমার এন্ডিং ইনভেন্টরি তো বলে দিয়েছে কত? 450 স্যার। 450। এখন 450 এর হিসাবটা কি হবে? সেটা আমরা বলেছি ফার্স্ট ইন ফার্স্ট আউট হলে তাহলে সেল হবে উপর থেকে, কারণ এগুলি ফার্স্ট ইন, তাই না? জি স্যার। তাহলে তোমার স্টক হাতে থাকবে, সেটা উপর থেকে থাকবে না নিচ থেকে থাকবে? উপর থেকে থাকবে স্যার। ঠিক আছে উপর স্যার। থেকে। উপর থেকে থাকবে কেন? এগুলি তো সেল হয়ে গেছে। ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে এগুলি ইন হয়েছে, এগুলি আবার আউট হয়ে যাবে। আউট মানে তো সেল। Sell। তাহলে তোমার হাতে যেটা থাকবে সেটা কি এগুলি থাকবে না নিচের গুলি থাকবে? লাস্টের গুলো স্যার। লাস্টের গুলি থাকবে না? জি স্যার। লাস্টে গুলো তাহলে তোমাকে বলে দিয়েছে কত ইউনিট আছে? 450 ইউনিট, ইউনিট। তাই তো? জি স্যার। তাহলে 450 ইউনিট কি উপর থেকে না নিচ থেকে? স্যার নিচ থেকে স্যার এটা। নিচ থেকে। তাহলে নিচ থেকে আসো 450 ইউনিট। এই যে 400 ইউনিট, 400 ইউনিট কত রেট? 13। 13। 13 টাকা। তাহলে এটা আমরা এখানে লিখলাম 400 ইন্টু 13, 13। 5200। আরো 50 ইউনিট, এইটা এই যে 300, এখান থেকে 50 ইউনিট আর ইন্টু 12, 12। তো 50 ইন্টু 12 600, টোটাল কত হলো? টোটাল হলো 5800। এবার বুঝছো? জি স্যার। আবার যদি আমরা অন্যভাবে বলি, যে 450 ইউনিট তোমার স্টক আছে, তাহলে বিক্রি হয়েছে কত ইউনিট? সেল কত? 550, টোটাল তো 1000। 50 স্যার। জি স্যার। তাহলে 550 কোত্থেকে আসবে? উপর থেকে, কারণ সেল তো উপর থেকে। উপর থেকে। তাহলে জি স্যার। মানে ফার্স্ট ইন থেকে। তাহলে 100 সেল করলাম, 200 সেল করলাম, টোটাল হলো 300। 300 আরো 300। আরো লাগবে কত? 250। 250। তাহলে 250, এই 300 থেকে আরো 50। 250, তাহলে বাকি থাকলো কত? 50 50। মাইনাস। তাহলে এখান থেকে 50 থাকলো 50 স্যার। আর এখান থেকে 400 থাকলো, তাহলে বাকি টোটাল 450। হিসাব মিললো? জি স্যার। জি স্যার। এইটাই বলেছে যে তোমার বিক্রি হয়েছে 550, ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে উপর থেকে, আর বাকি থাকবে নিচ থেকে। এবারে ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এন্ডিং ইনভেন্টরি বের করলাম, এরপরে স্যার কস্ট এটা অফ এমএস এর নাম কি এনবিন ইনভেন্টরি? জি স্যার। এন্ডিং ইনভেন্টরি বের করলাম। এখানে স্টেপ 2 তে আমরা বের করব কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সোল হলো আমাদের টোটাল 12,000। 12,000, মানে এত টাকার গুডস আমাদের হাতে আছে, কিনেছি টোটাল। এখান থেকে এন্ডিং ইনভেন্টরি কত? 5,800। 800। আর সেল হয়েছে কত? 6,200। 6,200। বাকি যেটা ওইটাই তো সেল হয়েছে। যদি 5,800 আমার হাতে থাকে, টোটাল 12,000 টাকার গুডস কিনেছি, 5,800 টাকার হাতে আছে, তাহলে টোটাল কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রি হয়েছে কত? 6,200। 6,200। বুঝছো? জি স্যার, বুঝছি। জি স্যার। এটা আমরা একটা মেথডে বের করলাম, সেই মেথডের নাম ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। আরো দুইটা মেথড আছে, ওই দুইটা মেথডে আমরা বের করলে রেজাল্ট আবার ডিফারেন্ট আসবে। প্রথমে আমরা দেখেছিলাম যে মেথডের উপর ডিপেন্ড করে আমার এন্ডিং ইনভেন্টরি কি থাকে বা কত আমার কস্ট অফ গুডস সোল্ড। আজকেই একটা মেথডেই থাকলাম, আগামী ক্লাসে বাকি দুইটা দেখব। এটা যদি না বুঝো তাহলে বলো, বা প্রশ্ন থাকলে বলো। স্যার আমাদের ফাইনাল এক্সামে কি স্যার 3টা চ্যাপ্টার? এটাই লাস্ট, এটাই না লাস্ট, স্যার, মানে মানে হ্যাঁ 3টা চ্যাপ্টার কিনা তিনটা। স্যার? আচ্ছা।
তিনটা স্যার। চ্যাপ্টারের একটা হলো আমাদের ওই কি করলাম ওয়ার্কশিট চ্যাপ্টার যেটা, জি স্যার। তারপরে করেছি Adjusting. অ্যাডজাস্টিং এর সাথে ক্লোজিং, তারপরে হলো ওই যে লাস্টে এসে এটা শুরু করলাম। Leaf of FIFO. আর স্যার। আগামী ক্লাসে এটা শেষ করব, শেষ করে পরের ক্লাসে আবার রিভিউ করব টোটাল সিলেবাস, যদি কিছু থাকে সমস্যা ওগুলি আলাপ করব, পরীক্ষার গাইডলাইন এগুলি। ঠিক আছে? স্যার অ্যাসাইনমেন্টের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করছিলেন স্যার? কিসের উপর হবে? অ্যাসাইনমেন্ট দিব এরকম এই 3 চ্যাপ্টারের ম্যাথ আগের করতে দিব, মতন স্যার ম্যাথ দিবেন? মিড টার্মে যেমনি দিয়েছিলাম এই জি 3 স্যার। চ্যাপ্টারের ম্যাথ সেগুলি দিব। জি স্যার। আর স্যার ওই যে আমি স্যার আপনাকে অঙ্কটা দেখাইতে পারলাম না, ওই যে এসডব্লিউ টা স্যার দেখবেন একটু? দেখাও। ওনারা বলে দেখাচ্ছে। আচ্ছা স্যার একটু দাঁড়ান। স্যার অ্যাসাইনমেন্ট স্যার একটু তাড়াতাড়ি দিলে স্যার ভালো হয় স্যার। আগামী ক্লাসে মনে করো এটা শেষ করি অ্যাসাইনমেন্ট ঠিক আছে, আর এটা হলো এই যে ইয়ার বুঝা যাচ্ছে স্যার? তুমি খাতার উপর ধরো, ম্যাথের উপর ধরো ক্যামেরা। জি স্যার দাঁড়ান। স্যার এই যে অ্যাডজাস্টিং জার্নাল স্যার। অ্যাডজাস্টিং জার্নাল, তারপরে আর কি করেছো? স্যার দুইটারে অ্যাডজাস্টিং জার্নাল করছি স্যার, আর দুইটার। লেজার ট্রায়াল ব্যালেন্স করনি? না স্যার ওগুলো তো স্যার বলছিলেন, স্যার আগে বলছিলেন যে আগে তো স্যার ক্লাসে রিভিউ দিয়েছিলাম যে দুইটা অ্যাডজাস্টিং জার্নাল করাইছিলেন স্যার। লেজার তো স্যার করানো হয় না ওই সময়কার দেখলাম। লেজার ক্লাসে আলাপ ওই করেছো সময়কার তো স্যার আমি তো ক্লাস মিস করছিলাম স্যার, ওই যে ফ্রেন্ডের। তো ওইটার ভিডিও দেখো নাই? ও না স্যার আলাপ করছিলেন স্যার, ওখানে তো করানো হয়। হ্যাঁ পুরাটা আগের ভিডিও ক্লাস- দিচ্ছি স্যার, কিন্তু আগের ক্লাসের স্যার ভিডিও দেখো নাই? করানো হয়। হ্যাঁ না স্যার ওই সময় তো ক্লাস আমি লাস্টের দিকে ছিলাম স্যার। ওই যে আমার ফ্রেন্ডের মা মারা গেল না স্যার ওই দিন, ওই যে কবর দিয়ে আসার সময় তো স্যার লাস্ট আপনার সাথে ভিডিওটা যোগাযোগ দেখে ছিল। নিও তাইলে বুঝবা। আচ্ছা স্যার এই যে স্যার আরেকটা মেথড, এটা দুইটা অ্যাডজাস্টিং জার্নাল। এটা এ সেট না বি সেট? এটা বি, এটা এ সেট স্যার, এটা হলো বি, এটা বি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলো। স্যার আমার দুইটা এই যে আমাদের দুইটা হোমওয়ার্ক দিছিলেন যে স্যার বি সেটের দুইটা জার্নাল, স্যার ওইখানে দুইটা জার্নালেরই দুইটা প্রবলেম একটু আপনার সাথে জিজ্ঞেস করতাম আর কি স্যার। মানে আমি কনফিউজড আছি স্যার এই জার্নালের এটিগুলো নিয়ে। বলো। প্রথমটা হয়েছে স্যার সেট বির 1 নাম্বারটা স্যার, ওইখানে 4 নাম্বারটা হচ্ছে 4 নাম্বারটা স্যার 400 on the balance in the unearned service revenue account remains unearned at the end of the month. And এই ক্ষেত্রে কি স্যার এটা অ্যাডজাস্টিং এন্ট্রি হবে স্যার? আনআর্ন রেভিনিউর যে নিয়ম ওই নিয়মই হবে। স্যার এখানে তো বলছে স্যার যেটা আনআর্ন আছে ওইটা আর্নই রয়ে গেছে, ওইটা আর ইয়া হয় নাই স্যার। এই ক্ষেত্রে স্যার আমি অ্যাডজাস্টিং এন্ট্রি স্যার এই ক্ষেত্রে আনআর্ন রিমেইন আনআর্ন মানে এখনো তো আমরা ক্যাশ পাইনি, সরি তো এটা তো মানে অ্যাডভান্স পেয়ে গেছি এরকমই রয়ে গেছে। জি স্যার। এই ক্ষেত্রে স্যার এটা অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে স্যার? আমাদের আনআর্ন রেভিনিউর নিয়মটা কি ছিল সেটা বলো আগে। আনআর্ন রেভিনিউর নিয়মটা ছিল হচ্ছে স্যার অ্যাডজাস্টিং এন্ট্রিটা বলো। স্যার লাইবিলিটি কমলে স্যার ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট হবে, আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট ক্রেডিট। এটা হচ্ছে নিয়ম আর কি স্যার। ওইটাই হবে এখানে। তুমি আনআর্ন রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট ওইটা করবে। আর এই মেথড গুলো কি স্যার লেজার আর ট্রায়াল ব্যালেন্স দুটোটা একসাথে করব স্যার?
তারপরে স্যার 2 নাম্বারটাতে স্যার আছে 2/3 of the unearned rent revenue has been earned. স্যার এই 2/3টা আমরা কিভাবে স্যার ক্যালকুলেট করব? ওখানে অ্যামাউন্ট নাই কোনো? স্যার অ্যামাউন্ট স্যার রেন্ট রেভিনিউ আছে স্যার 10,300। 2/3 হ্যাঁ 2/3 2/3 কি বলো আবার? 2/3 অফ আনআর্নড রেভিনিউ of the unearned revenue has been earned স্যার। আচ্ছা, ট্রায়াল তাহলে ব্যালেন্স 2/3 যদি তোমার আর্ন হয়ে যায় জি স্যার। তাহলে আনআর্ন থেকে গেল কি 1/3। জি স্যার। তাহলে ওই 1/3 এর জন্য তুমি ওই নিয়মে ইয়া করবে, আনআর্ন রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তখন তুমি 1/3 ক্যালকুলেট করে ওই অ্যামাউন্টটা বের করবে। ওকে স্যার, মানে স্যার টোটাল ট্রায়াল ব্যালেন্সের অ্যামাউন্টকে 3 দিয়ে ভাগ দিলেই চলবে স্যার? 1/3, হ্যাঁ, ওকে স্যার। টোটাল অ্যামাউন্ট যেটা ওর 1/3 অ্যামাউন্ট আসবে। ওকে স্যার। আগের এন্ট্রিটা তো তুমি বললে কি যে টোটালটাই আনআর্ন রয়েছে না, জি স্যার। আর এখানে হলো 1/3 আনআর্ন রয়েছে। 2/3 আর্ন মানে হলো 1/3 আনআর্ন। জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আকিব, এখানে বি সেটে যে প্রথমটা ওইখানে যে বললা তুমি যে টাকার 4 নাম্বার এন্ট্রি, ওইটা টাকাটা কত লিখছো? 400। স্যার এটাকে 400 হবে? উপরে তো স্যার আনআর্নড রেভিনিউ আছে স্যার। এটা তো তাহলে বইটা বের করতে হবে আগে। 400 টা আমারও লেখা আছে। তাহলে বইটা বের করে আগে দেখতে হবে কত নাম্বার, আমি দেখবো, বলো। স্যার আর প্রবলেম বি সেটের বি সেটের বলো, প্রথমটা আগে বলো। 4 নাম্বার। আচ্ছা, আগে বের করতে হবে বই। এটা তো 4th চ্যাপ্টার না? না 3rd স্যার চ্যাপ্টার? থার্ড স্যার। 3rd চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টারের বি সেট স্যার 1 নাম্বারটা স্যার। $900 of supplies have been used during the month, এটা? জি স্যার, এটা স্যার, এটা 4 নাম্বারটা স্যার। 400 of the balance in the unearned service revenue remain unearned at the end of the month. জি স্যার। আচ্ছা, এটা তো বলছিলাম। এখন আব্দুর রহিম কি বললে? স্যার আমি বলছিলাম স্যার। মানে এইটা কি হবে সেটা জিজ্ঞেস করছে তুমি? জি স্যার, এখানে আমি তো স্যার 1600 টাকা লিখছি স্যার। আনআর্নড এর আর কোনো এখানে এন্ট্রি আছে? জি স্যার, উপরে আছে স্যার 2000 টাকা স্যার। স্যার এটা তো স্যার পুরোটাই স্যার বাকিতে ছিল স্যার গত এই ও মাসে। আচ্ছা, তাহলে তোমার ট্রায়াল ব্যালেন্সে দেখতে হবে অ্যামাউন্ট কত। এখানে তোমার বলছে 400 of the balance in the unearned service revenue account remain unearned at the end of the month. তাহলে আর্ন হয়েছে কত? 1600। 1600। আর আনআর্নড রয়েছে 400। আনআর্নডটার জন্য তো কোনো এন্ট্রি হবে না, এন্ট্রি হবে তাহলে শুধু 1600টার জন্য, ঠিক না স্যার? যতটুকু আর্ন হয়েছে। হ্যাঁ 1600 টাকা এটাই।
ঠিক আছে, থ্যাংক ইউ সুমন। ট্রায়াল ব্যালেন্সের অ্যামাউন্ট থেকে আমরা ওইটা জানতে পারবো আর কি। ওখানে 2000 মাইনাস 400 1600। তাহলে এবার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার তাহলে দেখছেন যেহেতু স্যার ওইটাও একটু দেখেন 2/3টা স্যার 2 নাম্বারটা। 2 নাম্বারটা আচ্ছা 2 নাম্বারের স্যার 5 নাম্বার। two-third of the unearned rent revenue has been earned. উপরে ট্রায়াল ব্যালেন্সে দেখো কিছু আছে কিনা। আনআর্নড রেন্ট রেভিনিউ কত? 3300। জি স্যার। এরপরে 3300 তুমি এখানে বলছে স্যার 2/3 two-third আর্ন of the unearned rent revenue has been earned, তাহলে 2/3 বের করো। জি স্যার 2200 টাকা স্যার। তাহলে এইটা আসবে, 1/3 আনআর্নড রয়ে গেছে আর 2/3 আর্ন হয়েছে। বুঝছো? জি স্যার। তাহলে এখানে 3300 টাকা ইনটু 2/3 অ্যামাউন্ট যেটা আসে সেটা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ইনশাআল্লাহ। আর চলে গেছে? না তো স্যার। আমরা এবার তাহলে আর কোনো সমস্যা নাই তো? না স্যার। না স্যার। ওকে ফাইন। আজকে সিফাতুল্লাহ কই গেল? ছিল না একটু আগে? ছিল তো স্যার, কিছুক্ষণ ছিল স্যার, কিছুক্ষণ আগেও ছিল স্যার। তাই তো, এখন তো দেখা যাচ্ছে না। নেটে প্রবলেম করতে পারে আবার। হ্যাঁ স্যার। যাই হোক, তো আগামী ক্লাসে আমরা বাকিটা শেষ করব। শেষ করে আমরা আর ওই দিন মনে করবে অ্যাসাইনমেন্টের ইয়াগুলি বলে দিব জি স্যার। চ্যাপ্টার শেষ হলে কোন কোন ম্যাথগুলি থাকবে। এবার তো আমাদের ফাইনাল 40 মার্কসের, তোমরা জানো 40 মার্কসের মধ্যে 20 ভাইবা আর বাকি 20 হলো অ্যাসাইনমেন্ট। তো 20 এর জন্য আমরা অ্যাসাইনমেন্টের ম্যাথগুলি বলে দিব। ক্লাস টেস্টের মার্কগুলো কেমনে দিতেছেন স্যার? ক্লাস টেস্ট, হ্যাঁ ক্লাস টেস্টের যে মার্কগুলো স্যার। হোমওয়ার্কগুলি দিচ্ছি না, হোমওয়ার্ক জি স্যার। এগুলো তো আমার রেকর্ডে আছে, কে কি হোমওয়ার্ক করতেছে। হ্যাঁ। ওখান থেকে ওগুলো marks দিয়ে রেকর্ডের দিই। মাধ্যমে ক্লাস টেস্টের মার্কগুলো। জি জি, জি স্যার। তো সবাই তো করেছো, দেখাচ্ছ আমাকে। ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট টোটাল এখানে হলো 30। অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট, 10 স্যার। অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট আলাদা 10। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট। আগামী ক্লাসে তোমরা একটা কাজ করো, তোমরা এক একটা টপিক দিয়ে এর উপরে 2-3 মিনিট করে বলো, তাহলে ওই যে 10 মার্কসের অ্যাসাইনমেন্ট ওইটার মার্কস এইভাবে দিয়ে দিব। তো আকিব হাসান, তুমি ইনভেন্টরি উপরে বলবে, হোয়াট ইজ ইনভেন্টরি, টাইপস অফ ইনভেন্টরি আর লিফো ফিফো অ্যাভারেজ কস্ট, এগুলির উপরে তুমি বলবে। আর এই তিনটা স্যার। হ্যাঁ, এই যেগুলি বললাম। আর আব্দুর রহিম বলবে হোয়াট ইজ অ্যাডজাস্টিং এন্ট্রি, তারপরে 4 টাইপস অফ অ্যাডজাস্টিং, হোয়াট ইজ দ্য রুলস উইথ এক্সাম্পল। আমাকে স্যার রেকর্ডিংটা দিলেন স্যার। কিন্তু এটা তো সবারই জানতে হবে। আর তুমি প্রিপারেশন নিবে, কালকে বলবে 3-4 মিনিট। কালকে বলা লাগবে স্যার? কালকে ক্লাস না তোমাদের সাথে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওই তো কালকের ক্লাস। আর সুমন আহমেদ, শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে জি স্যার। স্যার। তুমি কোনটা বলবে? ওয়ার্কশিট? স্যার ওটা করি নাই তো স্যার, আমি এটা ক্লাসটা করতে পারি নাই। তাহলে কোনটা কোনটা করেছো ক্লাস? জি স্যার, ইনভেন্টরি আর অ্যাডজাস্টিং অ্যাকাউন্টিং। অ্যাডজাস্টিং তো আব্দুর রহিমকে দিলাম, তাহলে তুমিও এটাই করো, তুমিও এটা বলো। কারণ যারটা তো স্যার সেই আমারও মাঝখান দিয়ে বলতে হবে, তো যারটা তার স্যার সেম হলেও সমস্যা নেই। স্যার কারণ আমাকে তোমার স্যার ওয়ার্কশিট দেন স্যার। ওয়ার্কশিট কেন, তুমি ওইটাই করো, ওই 4টা নিয়ম তুমি বলবে।
আর আচ্ছা, ঠিক ইব্রাহিম আছে, কোনটা করবে? স্যার আজকে আমি যে ক্লাসের উপর করাইছেন এটার উপর দেন স্যার, ওকে, ইনভেন্টরির উপরে আজকে করো যেটা তুমি। করাইছিলেন স্যার। ইনভেন্টরি আকিব হাসান, স্যার। তোমারও ইনভেন্টরি। স্যার এটা কি স্যার প্রেজেন্টেশনের মতো নেবেন স্যার প্রেজেন্টেশন ইংলিশে? নিব, তুমি বলবে, তুমি 3-4 মিনিটে বলবে, আগে ইন্ট্রোডিউস স্যার করবে। স্যার স্টেজে থাকতে হবে কোট প্যান্ট পরে স্যার? হ্যাঁ, তোমার ইয়ে থাকতে আমাকে যতটুকু দেখা যাচ্ছে অন্তত এতটুকু তো দেখাবে তুমি, ঠিক আছে? বুঝছি স্যার, এটা প্রেজেন্টেশন নিতেছেন স্যার। আচ্ছা স্যার, এতটুকু হাত পা না দেখাও, হাত তো দেখাও এতটুকু। নিচে লুঙ্গি পরা থাকলে সমস্যা না স্যার, উপরে শার্ট প্যান্ট পরা থাকলে হয়েছে স্যার। সেটা থাকো, নিচে কি আছে কি না আছে, করছো কি না সেটা আমরা চেক করতে যাব না। তো আচ্ছা স্যার। তুমি এতটুকু যাতে তোমার দেখা যায় আর কি। At first you will introduce yourself, then you will tell this is my topic, inventory for example, or adjusting entry. So there, what is adjusting entry, what different types of adjusting entry, and how to record the adjusting entry, what will be the journal. So এগুলি তুমি বোঝাবে আমাদেরকে। And if we have any question, we will raise our question. আমরা না বুঝলে আবার তোমাকে জিজ্ঞেস করব। জি স্যার। ওকে? জি স্যার। ওই স্যার আমরা যেরকম ক্লাসের মধ্যে প্রেজেন্টেশন স্যার। দিছিলাম এরকম করে দিব স্যার, হ্যাঁ, এটাই বলতে চাচ্ছেন যে? সেটাই হুম, করব। হুম, হুম। লেটার মার্কস হবে 10। জি স্যার। তাহলে পরীক্ষার আগে তোমাদেরকে আমরা অ্যাটেন্ডেন্স 10, তারপরে ক্লাস টেস্ট বা হোমওয়ার্ক অল্টারনেটিভ বললাম, হুম, ওইখানে 10, আর এই যে যেটা প্রেজেন্টেশন দিবে এই 30 মার্কসের মধ্যে মার্কসটা বলে দিব, মিড টার্মেরটা বলে দিব। এই হলো, আর বাকি শুধু ফাইনালেরটা থাকবে, ওইটা তো পরে ফাইনাল দিলে রেজাল্ট হবে। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে বেস্ট অফ লাক, সবাই প্রিপারেশন নিও। জি স্যার। তো আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।